Konnichiwa waves. I'm Ri. Hope you're all doing well. Today I'm going to explain the fifth episode of Mumbo Stray Dogs Season 1. So, let's begin. এই এপিসোডটা শুরুতেই আগের দিন পোর্ট মাফিয়ার মেম্বাররা যে সমস্ত ভাঙচুর করে দিয়ে গেছিল এজেন্সিতে সেগুলোকে ক্লিন আপ করতে দেখা যায় এজেন্সির মেম্বারদের। এবার সেখানে আটশোশি লক্ষ্য করে রানপো বসে বসে কিছুই করছে না এবং ওখানে যে একটা স্টাফ আছে তাকে জিজ্ঞেস করে বলছে যে একটা বোতলের মধ্যে মার্বেল ভরা, সেই মার্বেলটা বোতল থেকে বার করতে। এবং এই সমস্ত জিনিস দেখে আটশোশি কনিকিরাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে রানপো কিছু করছে না কেন। দিয়ে তখনই রানপো বলে ওঠে যে কনিকিরা, আমাকে এবার আমার কাছে যেতে হবে। এবং তখন কনিকিরা আটশোশিকে বলে যে তুমি রানপোর সাথে ওর কাজে যাবে আজকে। দিয়ে তারপর আটশোশি বলল, একজন ডিটেকটিভের সাথে আমি কি করব কাজ করে, আমি তো আমার কাছে না আছে কোনো ডিডাকশনের পাওয়ার না কিছু। দিয়ে তখন কনিকিরা বলল যে না, তোমাকে হেল্প করতে যেতে হবে না, তোমাকে ওর সাথে যেতে হবে ওকে রাস্তা দেখানোর জন্য। কারণ ও রানপো যে আছে ওর ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে অতটাও জ্ঞানী নয় যে কি করে চাপতে হয় বা কী করে কি হ্যান্ডেল করতে হয়, কীভাবে টিকিট কাটতে হয়, কোন প্ল্যাটফর্মে যেতে হয়, এগুলো দেখানোর জন্যই তোমাকে রানপোর সাথে যেতে হবে। এরপর ওরা ট্রেনে ওঠে এবং আটশোশি মনে মনে বলে যে সত্যি রানপো অতটা বেশি বুদ্ধিমান এবং সচল নয় আমাদের মতো। ও মানে জীবনের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম লাইক যেরকম টিকিট কাটা এবং ট্রেনের মধ্যে চাপা, কী করে ট্রাভেল করতে হয় কিছুই জানে না। সব কিছুর জন্য ওর একটা হেল্পার দরকার। তার মানে রানপো নিজের এবিলিটিটা ছাড়া কি আর কিছুই পারে না ভালো মতো। এসব ভাবতে ভাবতে আটশোশি এবং রানপো ওদের ওই কাজের জায়গাটায় পৌঁছান এবং সেখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করে রানপো যে মিস্টার ইউশুই কোথায়, সে কোথায় গেছে। তখন ওই লোকটা বলে যে আমি হলাম মিনোরা, আমি ইউসুইর জায়গাতে এই কেসটা নিয়েছি কারণ ও এই কেসটাতে সলভ করতে পারছিল না এবং তোমরা অনেক লেট করে ফেলেছো আসতে। এবং ওই মিনোরা যে ছিল সে রানপোকে বললো যে আমাদের এজেন্সিতে কোনো দরকার নেই হেল্পের, কারণ আমরা এই কেসটাকে টুক ওভার করেছি। দিয়ে তখন রানপো বললো এসব খুব বোকামো কথা, একজন ডিটেকটিভ ছাড়া এই সমস্ত কেস কেউ সলভ করতে পারবে না, তোমরা কি কোনো ক্লু পেয়েছো? তখন মিনোরা বলে না, কোনো ক্লু আমি পাইনি, কিন্তু যে ভিকটিম সে ছিল আমাদের সাথেই কাজ করতো পুলিশ স্টেশনে। এবং তারপরই ভিকটিমের বডিটা রানপোকে দেখানো হয় এবং দেখা যায় ওটি একটা মেয়ের বডি। এবং সেটা দেখে রানপো একটুখানি নাম হয়ে যায় এবং বলে একটা মেয়ে। এবং তারপরই মিনোরা বলে ওঠে যে ওর বুকের মধ্যে 3বার শট করা হচ্ছে বুলেট দিয়ে এবং না ওই বুলেটগুলো পাওয়া গেছে যেটা দিয়ে শট করা হয়েছিল এবং না কোনো ক্লু পাওয়া গেছে আশেপাশে। এবং তারপর রানপো বলে ওঠে তাহলে তার মানে তোমাদের কোনো লিডই নেই কেসটার ব্যাপারে সলভিংয়ের ক্ষেত্রে, তাহলে তোমাদের তো আমাকে দরকার পড়বেই, তোমরা তো কিছু এখনো খুঁজে পাওনি। এবং সেই সব বলতে বলতেই তখন মিনোরা বলে উঠলো যে দেখো, এই সমস্ত কেসটে তোমাদের মতো কাঁচা হাতে মানুষদের দিয়ে হবে না, তো আমাদেরকে হ্যান্ডেল করতে দাও, তোমরা ছেড়ে দাও। ঠিক সেই সময়তেই ওরা ওই নদীটার মধ্যে ছানবিনের জন্য একটা জাল ফেলেছিল এবং জালটার মধ্যে ওরা সবাই চেঁচিয়ে বলতে থাকে একটা মানুষ, এবং সবাই ওই দিকে ফোকাসড হয়ে যায়। এবং ওই জালটাকে পাড়ে আনার পর দেখা যায় ওটা আর কেউ নয়, ডাসাই। এবং সেটা দেখে আটশোশি রানপো খুব অবাক হয়ে যায়। তখন আটশোশি ডাসাইকে জিজ্ঞেস করে যে এটাও কি তোমার সুইসাইড অ্যাটেম্প ছিল? তখন ডাসাই বলে কি যে না না, একা একা সুইসাইড করতে আছে নাকি, এটা খুবই খারাপ ব্যাপার হবে নিজের জীবনের শেষটা একা একা কাটানো, আমি করলে ডাবল সুইসাইডই করবো একটা সুন্দর মেয়ের সাথে। এবং এইসব কথা বলতে বলতেই ডাজাইয়ের চোখ পড়ে ওই ভিকটিম মেয়েটার দিকে এবং ডাজাই খুবই কষ্ট পেতে থাকে এবং দেখাতে থাকে কতটা ইমোশনাল সে, যে একটা মেয়ে মারা গেছে, কত ট্র্যাজেডি, এইসব কথা বলার পরই দাদাই রানপোকে বলে যে তুমি এই লেডিটার ডেথটাকে অ্যাভেঞ্জ করবে তো? তখন রানপো বলে যে এই যে মিনোরা রয়েছে সে তাকে জিজ্ঞেস করো, আমাকে এই জবটা সে এখনো দেয়নি। তখন মিনোরা বলে ওঠে যে ও আমাদের এই যে লেডি মরেছে সে আমাদেরই একটা সাবঅর্ডিনেট ছিল,
তো এর জন্য আমরা এই কেসটা সলভ করবো এবং আমরা একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির থেকে অনেক বেশি ভালো কাজ করতে পারবো। এবং এটা শোনার পরই রানপো পিছন দিকে থাকা একজন অফিসারকে আঙুল দেখিয়ে বলে, তোমার নাম কি? তখন ওই সার্জেন্টটা স্যালিউট করে বলে যে আমার নাম সার্জেন্ট সুগিমোটো, এবং উনি যে লেডি মারা গেছেন ও আমারই সিনিয়র ছিল, আর এই ভিকটিমটার নাম হলো মিসেস ইয়ামাগিওয়া। এটা বলার পরই রানপো ওই সার্জেন্টটাকে বলে ওঠে যে আমি তোমাকে 60 সেকেন্ড টাইম দেবো এবং তার মধ্যে তুমি খুঁজে বের করো যে ওই লেডিটা কীভাবে মারা গেছে। যদি না বের করতে পারো তাহলে এই কেসটা কিন্তু আমাকে দিয়ে দিতে পারে। এবং তখন ও বলে ওঠে যে 60 সেকেন্ড তো অনেকটাই কম টাইম, এর মধ্যে আমি কী করবো? এবং রানপো গুনতে শুরু করে দেয় 1 থেকে। এবার আস্তে আস্তে টাইম বাড়তে থাকে এবং ওই সার্জেন্ট প্যানিক করতে থাকে এবং রানপো বলে তুমি যত বেশি প্যানিক করবে তত বেশি টাইম নষ্ট হবে, তার থেকে ভালো তুমি ইনভেস্টিগেশন স্টার্ট করে দাও। এবং তখনই ওই সার্জেন্টটা বলে ওঠে যে আমরা সাসপেক্ট করছি পোর্ট মাফিয়াকে। পোর্ট মাফিয়া স্টাইলই এই মেয়েটাকে মারা হয়েছে, 3বার চেস্টের মধ্যে বুলেট মারা, অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো পোর্ট মাফিয়ারই একটা স্পেশাল টেকনিক। তখন ডাজাই বলে ওঠে যে না, এটা পোর্ট মাফিয়ার কাজ নয়, কারণ পোর্ট মাফিয়ার একটা স্পেসিফিক টেকনিক ইউজ করে কাউকে মারার ক্ষেত্রে। প্রথমে তার চোয়ালটা ভেঙে দেয় এবং তার বুকের মধ্যে 3টে বুলেট মারে। এই ক্ষেত্রে 3টে বুলেট মারা হলো, চোয়াল ভেঙে দেওয়া বা ওরকম কিছু ঘটেনি। এবং ওই যে বুলেটগুলো ছাপ পাওয়া গেছে সেগুলো কিন্তু পোর্ট মাফিয়া যে বুলেট ইউজ করে ওর মতো সিমিলার হলো, যেটা পোর্ট মাফিয়া ইউজ করে সেই বুলেটের গুলি নয়। অ্যাকচুয়ালি ডাজাই তো পোর্ট মাফিয়ার এক্স মেম্বার ছিল, তাই ও এগুলো জানতে। এবং এইসব কথা হতে হতেই রানপোর টাইম অফ হয়ে যায় এবং বলে যে 60 সেকেন্ড কমপ্লিট, এবার আমাকে ডিডাকশন করতে দাও। আমার যে পাওয়ারটা আছে আল্ট্রা ডিডাকশন, সেটার মাধ্যমে এই কেসটা আমি 60 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো। এরপরই রানপো টাইম আপ বলার পরই সুগিমিচি বলে ওঠে যে তুমি এত বড় বড় কথা বলছো ঠিকই, কিন্তু কোনো কেস এভাবে ডিডাকশনের মাধ্যমে সলভ করা যায় না, তাকে ভালো করে ইনভেস্টিগেশন করতে হয়, বিভিন্ন প্রুফ দরকার হয়। তুমি এত বড় বড় কথা বলছো, তুমি পারবে তো এই কেসটা সলভ করতে? রানপো বলল আমার 60 সেকেন্ডেরও দরকার নেই, আমি তার আগেই আমার এবিলিটির মাধ্যমে এই গোটা কেসটা সলভ করে দেবো। এবং তারপরেই ডাজাই আচ্ছুসিকে বললো যে ভালো করে দেখো, এই এবিলিটির জন্যই আমাদের ডিটেকটিভ এজেন্সি টিকে রয়েছে। তখনই রানপো নিজের চশমাটা বার করলো এবং চশমাটা বার করার পরই এবিলিটিটাকে অ্যাক্টিভ করে নিল এবং তারপরই ডিডাকশনের মাধ্যমে ও আঙুল দেখিয়ে বলল যে সুগিমোটো যে আছে ওই অ্যাকচুয়ালি এটার গোটা কেসটার মার্ডারার এবং ওই মেরেছে ওই মেয়েকে। এবং সেটা শুনে সুগিমিচি হাসতে লাগলো, বলবো কি যে এটা কি করে পসিবল, ও আমার হয়ে কাজ করো, ও এটা কি করে করলো? দিয়ে তখন রানপো বললো বেশ ঠিক আছে, তাহলে তুমি তোমার পিস্তলটা দেখাও, কারণ 3টে বুলেট যদি তুমি ওকে না মেরে থাকো তাহলে তোমার বুলেটের ফুল থাকবে, তাহলে তুমি তোমার বুলেটটা দেখো। তখন বলে ওঠে ও যে আমি বুলেটটা কি করে দেখাবো তোমাকে, তুমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরে গভর্নমেন্টের এরমভাবে রুলস নেই যে আমি তোমাকে আমার রাইফেল দেখাতে পারবো। তখন সুগিমিচি বলে রানপো তুমি বেকার ফাঁসলে, তুমি না দেখতে পাবে রিভলভারটা, যেটা তোমার প্রথম প্রুফ। দিয়ে তখন রানপো বলে লাগে যে বেশ ঠিক আছে, আমি না হয় দেখতে পারবো না, কিন্তু আমি যে এত কথা বললাম সেটা কিন্তু ভুল, সেটা তুমি প্রমাণ করতে পারলে না। তখন সুগিমোটোকে বলতে লাগলো যে দেখাও, যে তোমার গানটার রিভলটা দেখিয়ে দাও যে তুমি কিছু করোনি। কিন্তু সুগিমোটো ওর পিস্তলটা কিছুতেই দেখাতে চাইছিল না এবং সবাই অনেকবার জোর করতে থাকে, কিন্তু তাও সুগিমোটো পিস্তলটা দেখাতে চায় না। এবং শেষকালে বিরক্ত হয়ে গিয়ে সুগিমোটো নিজের পিস্তলটা বার করে এবং রানপোকে গুলি মারতে যায়। সেই সময়তেই আচ্ছুসিকে ডাজাই ওর দিকে ছুড়ে দেয় এবং ওর গুলিটা মিস হয়ে যায়। এবং এটা দেখার পর আচ্ছুসি সুগিমোটোকে ভালো করে ধরে নেয় এবং তারপরে রানপো বলে যে এইসব করে কোনো লাভ নেই, তুমি ধরা পড়ে গেছো। এবং আমি এটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আগের দিনকে একটা ওয়্যার হাউসের কাছে এখান থেকে কিছুটাই দূরে তুমি ওই মেয়েটাকে মার্ডার করেছো এবং সেখানে অনেকগুলো ফুটপ্রিন্টসের ছাপ তোমার এবং ওই মেয়েটার, এবং তার সাথে তুমি যে সমস্ত ব্লাড স্টেনগুলোকে লুকানোর চেষ্টা করেছো সব কিছুই রয়েছে, তুমি চাইলে দেখে আসতে পারো। এবং সেই সময়তে ওই সুগিমোটো বলল যে তুমি কি করে পারলে এটাকে ধরতে, কারোর কোনো ক্ষমতা ছিল না এটাকে
ডিটারমিন করে। ঠিক তারপরেই সুগিমিচি হাত কড়াটা বার করে এবং সুগিমোটোকে বলে যে চলো, তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে এবং ভেবে নাও এখানে তোমার পুলিশ স্টেশনে এটাই তোমার লাস্ট কাজ হবে। এবং এরপরে ওরা সবাই মিলে পুলিশ স্টেশন চলে যায় এবং সেখানে গিয়ে সুগিমোটোকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কী হয়েছিল, কেন তুমি এরকমভাবে মেরেছো। ঠিক সেই টাইমে ও বলে যে আসলে আমি এই সমস্ত কিছু করতে চাইনি, একজন পলিটিশিয়ান রয়েছে, সে আমাকে এইসব করতে বাধ্য করিয়েছিল। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি একজন পুলিশ অফিসার হব এবং ওই পলিটিশিয়ান এটা জানত। এবং ওই যে মেয়েটি ছিল, ওই মেয়েটি ইয়ামিগাওয়া, ও ওই পলিটিশিয়ানটার কিছু গণ্ডগোলের কাজ ওর এভিডেন্সগুলো পেয়ে গেছিলো এবং সেটাকে লিক করে দিচ্ছিল যাতে পলিটিশিয়ানটা ওর মিথ্যে কথাগুলোকে না চালু রাখতে পারে। এবং সেটাকে কভার করার জন্যই ওই পলিটিশিয়ানটা সুগিমোটোকে হায়ার করেছিল। সুগিমোটো এই কাজটা করতে চায়নি, ওকেও মারতে চায়নি, কিন্তু ও ওর সাথে দেখা করে ওকে সাবধান করতে গিয়েছিল নদীর ধারে। সেই সময়তেই মেয়েটা মানা করে দেন যে না, আমি কিচ্ছু হবে না, আমি সাবধান হয়েই কাজ করব, তোমার কোনো চিন্তা নেই, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। এবং সেই সময়তে সুগিমোটো বলে ওঠে মেয়েটাকে যে না, আমি তো পারবো না তোমাকে মারতে, কিন্তু আমি একটা কাজ ঠিকই করতে পারি। এবং ও নিজের মাথার দিকে ওই বন্দুকটাকে তাক করে এবং সেটা দেখে ওই ইয়ামিগাওয়া যে আছে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং প্যানিক করে ওর হাত থেকে বন্দুকটা নিয়ে গুলি চালিয়ে দেয় এবং নিজের বুকে মেরে নেয়। এবং এইভাবেই ইয়ামিগাওয়ার মৃত্যু হয়। এবং তারপরে সুগিমোটো প্রচণ্ড পরিমাণে প্যানিক করতে থাকে এবং ওই হায়ার পলিটিশিয়ানটাকে ফোন করে এবং পলিটিশিয়ানটা বলে যে তুমি এমন কিছু দেখাও যাতে মাফিয়া লোকেরা এটা করেছে। এবং সেই জন্য ওই কেসটাকে কভার করার জন্য সুগিমোটো ওই মেয়েটার বুকে আরও দুখানা গুলি মারে, যাতে দেখে মনে হয় এটা পোর্ট মাফিয়ার কাজ। তারপরে সুগিমিচি ওই এভিডেন্সটার কথা জানতে চাইলে সুগিমোটো বলতে চায় না। ঠিক তখনই রানপো ওর কানের কাছে গিয়ে বলে যে আমি জানি ওই মেয়েটার লাস্ট কথা কী ছিল, আম সরি, তাই না? এবং সেটা শুনে সুগিমোটো নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং বলে দেয় ওই সমস্ত এভিডেন্স রয়েছে ওর বাড়ির ড্রয়ারে। এবং তারপরে ওখান থেকে এই কেসটা ক্লোজ হয়ে যায়। এবং তারপর ওরা রাস্তায় বেরিয়ে যায় এবং এসে রানপো বলে পুলিশ অফিসারটাকে যদি কোনোদিন আমাকে দরকার পড়ে তাহলে অবশ্যই জানিও, আমি তোমাকে হাফ রেটে করে দেবো কাজটা। এবং অফিসারটাও রানপোর এবিলিটিটাকে অনেক তারিফ করে এবং ওরা রাস্তাতে যেতে থাকে। আচ্ছুসি দাদাকে বলে যে সত্যিই রানপো অ্যামেজিং এবং ও যে কাজগুলো করে সত্যিই খুব সুন্দর পাবেন। রানপোর আল্ট্রা ডিডাকশন এবিলিটিটা সত্যিই খুব কাজের এবং সত্যিই খুব অসাধারণ। এবং এইসব শোনার পর দাজাই বলে হ্যাঁ, তুমি এখনও জানো না, তুমি নতুন না। আসলে রানপোর যে এবিলিটিটা আছে ওটা কোনো এবিলিটি নয়, ওটাও নিজের পাওয়ার। হ্যাঁ, যদিও আমি এটাকে বিশ্বাস করতাম না, প্রথমবার আমি নিজের চোখে দেখলাম, তাই জন্য যখন ও এবিলিটিটা ইউজ করছিল আমি ওর চুলের গোড়াটা টাচ করেছিলাম। আমরা জানি যেহেতু ডাজের এবিলিটিটা হলো যে কোনো কারোর সামনের জন্য অপোনেন্টের এবিলিটি থেকে সেটাকে রিভার্স করে দেওয়া, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাই রানপো যদি ওরকম কোনো এবিলিটি থেকে থাকতো তাহলে ওটা ক্যান্সেল আউট হয়ে যেত এবং রানপো এই কেসটা সলভ করতে পারতো না, কিন্তু সেটা হয়নি। এর থেকে বোঝা যায় যে রানপো নিজেই ট্যালেন্টেড। এবং ঠিক এই কারণের জন্যই রানপোকে এজেন্সির মেম্বাররা সবাই খুব শ্রদ্ধা করে। এবং একটা কথা হলো যে রানপোকে দেখতে বাচ্চা মনে হলো, রানপোর বয়স 26 বছর। এটা শুনে আচ্ছুসি খুব অবাক হয়ে যায়। তো আচ্ছুসি কোয়েশ্চেন করে যে এত বড় একটা কেস ঠিক এত সোজাভাবে কী করে সলভ করতে পারলো রানপো, কোনো কিছু এভিডেন্স বা কিছু ছাড়াই? তখন ডাসাই বলল ওর ডিডাকশনের মাধ্যমে এবং সিম্পলি সব কিছু থেকে তাকিয়েই ও এটাকে সলভ করে দিতে পেরেছে। এবং তারপর ডাসাই বলে যে আমি এই কেসটা অনেকটাই সলভ করতে পেরেছিলাম নিজে থেকেই, আমারও তো কোনো এবিলিটি ইউজ করতে হয়নি এতেই। দিয়ে তারপর আচ্ছুসি বললো কীভাবে? বললো কি যে যখন তুমি লক্ষ্য করবে কেসটা যে রানপো কোয়েশ্চেন করেছিল সুগিমোটোকে যে কী করে মরেছে তুমি গেস করো, তখনই সুগিমোটো বলে ওঠে যে একটা গুলি মেয়েটাকে মারা হয়েছিল এবং তারপরেই মেয়েটা মরে যায় এবং আরও দুটো মারা হয়েছে কভার আপ করার জন্য, যাতে দেখতে মনে হয় মাফিয়া মেরেছে। এবং এটাও কী করে জানবে যে একটা গুলিতে মেয়েটা মরে গেছিল? একটা গুলিতে তো মেয়েটা নাও মরতে পারে, তাই জন্য হয়তো দুটো গুলি মেরেছিল। এটা একটা পয়েন্ট। এবং সেকেন্ডারি ফ্যাক্ট যে
ওই সমস্ত জিনিসগুলো গেস করা, যে সো সরি যে লাস্ট ওয়ার্ডটা গেস করেছিল ওটা কি করে করলো। তখন ডাজাই বলে এটা খুব সিম্পল, যদি তুমি ভালো করে লক্ষ্য করো মেয়েটার হাতে যে ঘড়িটা ছিল ওটা একটা দামি ব্র্যান্ডের ওয়াচ, ফিমেল ভার্সন, এবং সেই ওয়াচটায় সেকেন্ড একটা মেল ভার্সন আছে, সেইটা ছিল সুগিমোটোর হাতে, এবং একটা নর্মাল পুলিশ অফিসার হওয়ার ক্ষেত্রে এটা খুবই দামি ওয়াচ। তাই জন্য এখান থেকে বোঝা যায় যে যদিও ওর ধরা হয় যে ওই মেয়েটি কোনো রিলেশনশিপে ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি ওরা দুজন ডেটিংয়ে ছিল, ওরা অ্যাকচুয়ালি একে অপরকে ডেট করছিল, এবং এই জন্যই ওই দামি ব্র্যান্ডের মেল এবং ফিমেল ভার্সনের ওয়াচটা অব্দি ওরা পরতো এবং ম্যাচিং কাপড়। এবং তার জন্য যদি মেয়েটার দিকে তুমি ভালো করে লক্ষ্য করো, মেয়েটার মুখে কোনো মেকআপ ছিল না, এবং চুলগুলো এলোমেলো, ড্রেস আপটা অতটা বেশি ভালো করে পরে আসেনি। তার মানে মেয়েটা সুগিমোটোকে এতটাই ট্রাস্ট করতো যে ও ছুটে চলে আসে ওর কথাতে। এবং তখন আচুসে বলে ওটা যে সকালবেলাতে হয়েছিল টাইমটা কি করে গেস করল। তখন বলে এরমভাবে এলোমেলো চুলে আলো উথালো অবস্থায় একটা মেয়ে এমনি আসে না, যদি সকালবেলাতে হয়তো সুগিমোটোকে ফোন করে বলেছিল এই কথা বলে, এবং তাই জন্য এতটাই বিশ্বাস করতো সুগিমোটোকে, ছুটে চলে এসেছিল ওর একটা কথাতেই, ওসব মেকআপের চিন্তা না করে। এটা দেখেই বোঝা যায়। এবং সুগিমোটো ওই কভার আপটা ভালো করে ফিনিশ করতে পারে না ওর জটাকে না ভেঙে, কারণ ও যেহেতু ওর লাভার ছিল ওর পক্ষে এটা খুবই কঠিন ছিল, এবং এইভাবেই কেসটা সলভ করা যায়। এবং আর যে ছোটোখাটো ডিটেলটা আছে সেগুলো দাদাই নিজেও জানে না কী করে রানপো সলভ করলো, এটা রানপোর নিজস্ব এবিলিটি, মানে ইনবর্ন ট্যালেন্ট। এবং সেটা দেখে আচুসি মেনে গেল যে সত্যি রানপো খুবই অসাধারণ মানুষ। এইভাবেই রানপোর এই কেসটা সলভ করার মাধ্যমেই এই এপিসোডটাও শেষ হয়ে যায়। So Whips, if you like my video, let me know in the comments which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.